নমস্কার, আমি ডক্টর মনীষ সোনথালিয়া, হেয়ার ট্রান্সপ্লান্ট, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। আজকে আমরা আবার একটা এপিসোড অফ ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সাথে আজকে বসে আছেন ডক্টর দীপ্তানু। ইনি ইএসআই তে জিডিএমও আছেন, আর এনার বয়স হলো এখন 25 বছর। আর এনার আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম অ্যাপ্রক্সিমেটলি 7 মান্থস হলো। আজকে এনার সাথে আমরা একটু কথা বলবো এনার হেয়ার ট্রান্সপ্লান্ট এক্সপিরিয়েন্স নিয়ে, ইনি কেন করিয়েছেন, এই সব কথা ওনার সাথে আজকে আমরা বলবো। ডক্টর দীপ, আমাদের দর্শক বন্ধুদের সাথে কথা বলুন। আমরা এক একটা প্রশ্ন করব আপনাকে। প্রথম প্রশ্ন আপনাকে, আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট কেন করালেন? গত 5-6 বছর ধরে বল্ডনেস দেখা দিতে শুরু করলো এবং সেটা আস্তে আস্তে অ্যামাউন্টে বেড়ে গেল, যেটা ক্যামেরায় আস্তে আস্তে ভিজিবল হতে লাগলো। আমি ফ্রি টাইমে টেনিস খেলি প্যাশনেটলি, এবং সেই ভিডিও রেকর্ড করার সময় ক্লিয়ারলি ভিজিবল ছিল যে বল্ডনেসটা গ্র্যাজুয়ালি বাড়ছে। তাই সেটা দেখে আমার ডেফিনেটলি খারাপ লাগলো। আমি আমার তারপরে আপনি চেষ্টা করেছিলাম আচ্ছা যে কিভাবে এই বল্ডনেস এর এগেইনস্টে ফাইট করা যায়। বিভিন্ন রকম মেডিসিন ট্রাই করেছিলাম, কিছু বিং এ ডক্টর তুমি বিভিন্ন রকম মেডিসিন ট্রাই করলে। সো ইনিশিয়ালি যখন আইডিয়া ছিল না, তখন আয়ুর্বেদিক অয়েল কিছু ট্রাই করেছিলাম, বাট সেটাকে ডিসকার্ড করে ইনস্ট্যান্টলি। পরে কাইন্ড অফ রাইট ট্রিটমেন্ট মিনক্সিডিল ট্রাই করেছিলাম, বাট ওটা খুবই টেম্পোরারি ছিল, টেম্পোরারি রেজাল্ট এসেছিল। ঠিক, তারপরে বন্ধ করার পরে সেটা পড়ে গেল। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে একটা জিনিস বলো, এই যে বল্ডনেস ছিল, এই বল্ডনেস কি জেনেটিক ছিল তোমার বাবার দিক দিয়ে কিংবা তোমার মামাদের দিক দিয়ে? হ্যাঁ স্যার, ম্যাটারনাল সাইডে এটা ছিল। সো ইউ হ্যাভ ইনহেরিটেড ফ্রম দি ম্যাটারনাল সাইড। আর এটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো। আর এটা কোন বয়সে দেখা গেল? প্রথম দেখা গেল 19-20 বছর বয়স, না আরো পরে? প্রথম দেখা গেল 20 বছর বয়সে, আর তারপরে 4-5 বছর এটা বাড়তে আরম্ভ করলো। ওকে, 2019 থেকে অনেকটাই বেড়ে গেল। আচ্ছা, 2019। এখন আমাকে বলো, যখন তুমি ডিসিশনটা নিয়ে নিলে যে কোনো ওষুধ কাজ করছে না, এই মিনক্সিডিল আর এইগুলো ইউজ করেছো, এইগুলো কাজ করছে না, হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য প্রস্তুতি নিয়ে নিলে, তারপরে তুমি কি করে আমার কাছে এলে? হাউ কুড ইউ গেট টু নো দ্যাট তোমাকে কোথায় ট্রান্সপ্লান্ট করাতে হবে? কিভাবে সিলেক্ট করলে? আমি আপনার রেফারেন্স পেয়েছি আমার বন্ধুর মাধ্যমে। ওকে, আমাদের এখানে ট্রান্সপ্লান্ট করিয়েছে আগে? হ্যাঁ স্যার। আচ্ছা, কিন্তু ব্যাপারটা এমন না যে আমি বন্ধুদের জিজ্ঞেস করছিলাম যে এটার সঠিক উপায় কি, সঠিক ট্রিটমেন্ট কি, কোথায় ভালো ট্রান্সপ্লান্ট বা ভালো কোনো ভালো পদ্ধতি যেটার থ্রুতে এই বল্ডনেসটাকে কমানো যায়, এটা নিয়ে আমি কখনোই ডিসকাস করিনি। আমার একজন বন্ধু রয়েছে, যার নাম নিচ্ছি না, কিন্তু সে এখানে ট্রান্সপ্লান্ট করিয়েছে। তার হঠাৎ করে কিছু ছবি দেখলাম ইনস্টাগ্রামে, দেখে অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ দেখা গেল। যে ওকে তো আগে দেখেছিলাম 1-2 বছর আগে, তখন ওর বল্ডনেস অনেকটাই বেড়ে গেছিল, কিন্তু হঠাৎ করে একটা চোখে পড়ার মতো চেঞ্জ দেখা দিল। মানে সামনের দিকটা ওর প্রায় পুরোটাই খালি হয়ে গেছিল, মানে কোনো পারসিস্টেন্ট হেয়ার বলে কিছু ছিলই না। হঠাৎ করে আমি দেখছি ওই জায়গাটা পুরো চুলে ভর্তি। তো দেখেই আমার মনে এই থটটা এলো যে ও নিশ্চয়ই ট্রান্সপ্লান্ট করিয়েছে। তো তখন আমি ওকে সঙ্গে সঙ্গে আমি কন্ট্যাক্ট করে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় ট্রান্সপ্লান্ট করিয়েছে। তখন তারপরে ওর সাথে তুমি সেভাবে এখানে এলে। এখন দীপ্তানু, আমাদের কয়েকটা জিনিস বলো, যে আমরা যে এই সার্জারি করলাম, হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি, তোমার কি মনে হলো এই সার্জারি? ইউ হ্যাভ গন থ্রু দি সার্জারি,
সো তোমার কি মনে হলো এই সার্জারিতে? ইজ ইট আ লাইফ চেঞ্জিং সার্জারি? আমরা হেড ট্রান্সপ্লান্টকে আমাদের বই বলে, আমরাও অনেক সময় বলে থাকি যে এটা লাইফ চেঞ্জিং সার্জারি। এটা তোমারও কি মনে হয়? আর যদি মনে হয় তাহলে কেন? ডেফিনেটলি স্যার, এটা লাইফ চেঞ্জিং সার্জারি তো অবশ্যই, কারণ 7 মাসের মধ্যে খুবই স্যাটিসফাইং রেজাল্টস আমি দেখতে পাচ্ছি এখন। আমার মিড স্ক্যাল্প আর ফ্রন্টাল অ্যাসপেক্টে কিছু, ফ্রন্টাল অ্যাসপেক্টে অল্প, মেইনলি রাইট, আমরা একটু দর্শক বন্ধুদেরকে বলে দিই যে তোমার আমরা 4000 প্লাস গ্রাফট করেছিলাম, তোমার মিড স্ক্যাল্পে আমরা দিয়েছিলাম, আর তোমার সামনে ফ্রন্টাল হেয়ার লাইন আমরা বিল্ড আপ করেছিলাম। তো এখন আপনারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পেছনের স্ক্রিনের ওপরে, আপনারা দেখতে পারবেন যে এনার প্রি অপ ছবি কি ছিল আর এখন 7 মাস পরে কিরকম রেজাল্ট হয়েছে। একটা জিনিস আমাকে বলো এখন, যেটা তোমার সাথে লাইফ চেঞ্জিং সার্জারি নিয়ে আমরা কথা বললাম, যে এই সার্জারি করানোর পরে তোমার কি কনফিডেন্স লেভেল আগে থেকে বেশি বেড়ে গেছে? হ্যাঁ নিশ্চয়ই স্যার, বলতে পারেন টু সাম এক্সটেন্ট, কারণ এখন আমি নিজেকে যখন দেখি আগের থেকে একটু ভালোই লাগে অনেস্টলি, কারণ আজ থেকে 1 বছর আগেও বলনেসটা যখন বেড়ে যায়, মানে খুবই থিনিং হয়ে যায় আর কি, মিড স্ক্যাল্প রিজনে স্পেশালি, আর ফোরহেডটাও ব্রড হয়ে যায়, চওড়া হয়ে যায়, মানে ফ্রন্টাল হেয়ার লাইনটা একটু কমতে থাকে। তখন ন্যাচারালি কনফিডেন্স কিনা আমি শিওরলি বলতে পারবো না, তবে মন থেকে একটা খারাপ ফিলিং, একটা খারাপ লাগে যে এখন আমি মিড 20s এ রয়েছি, এখনই আমার চুল পড়তে স্টার্ট করেছে, কিরকম অড লাগে। হ্যাঁ, একটা অড ফিলিং লাগে। এবং এখন বলতে পারি আমি আগের চেয়ে অনেক অনেক বেশি খুশি, অনেক হ্যাপি। বাহ, ভেরি গুড, খুব ভালো লাগলো এটা শুনে। এখন দীপ্তানু, আমাদের দর্শক বন্ধুদেরকে একটা প্রশ্ন যেটা ওরা সবসময় আমাদেরকে করে, এখানে ক্লিনিকে আমার সামনে যখন বসে আছে তখন করে, এমনিও করে, যে এইটা নিয়ে ওরা খুব পেন নিয়ে ভয় পায়। সেটা নিয়ে কি কিছু যদি বলতে চাও আমাদের দর্শক বন্ধুদেরকে, যে পেন কি খুব বড় একটা ফ্যাক্টর এখানে, না কিরকম একটু কথা বলো যদি এটা নিয়ে। পেন এখানে খুবই মিনিমাল ফ্যাক্টর। পেন একমাত্রই ডোনার এরিয়া থেকে স্ট্রিপ কালেক্ট করার সময় হয়, যখন আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিচ্ছি, কয়েকটা ইনজেকশন দিচ্ছি সামনে আর পেছনে, সেটা খুবই ম্যানেজেবল, খুবই মিনিমাল। আদারওয়াইজ পোস্ট অফ পেন জিরো, লিটারালি জিরো, কোনো পোস্ট অফ পেন নেই। আর এখানে পোস্ট অফ কেয়ার, নট জাস্ট পোস্ট অফ, শুরু থেকে মানে প্রি অফ থেকে স্টার্ট করে এখন অব্দি প্রফেশনালিজম, এথিক্স অ্যান্ড কেয়ার কোনো কম্প্রোমাইজ করা হয় না স্যার। Thank you so much, Diptanu. Thank you so much for your kind words. Thank you so much. প্রসেসটা ক্যারিড আউট হয়, প্লাস পোস্ট অফ কেয়ারটা এখানে খুবই ভালো, এক্সেপশনালি ভালো। স্যার নিজে কন্ট্যাক্ট করে খবর রাখেন যে কেমন প্রগ্রেস হচ্ছে। সব পেশেন্টদেরকে বলি দীপ্তানু যে ফলো আপে থাকতে, ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার পরেও ফলো আপে থাকতে বলি সব সময়, যাতে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়, যদি কোনো প্রবলেম হয়, সব সময় যাতে ওইটাকে আমরা কাউন্টার করতে পারি। আজকে আমাদের দর্শক বন্ধুদের সাথে কথা বলার জন্য থ্যাংক ইউ সো মাচ দীপ্তানু। থ্যাংক ইউ। আবার আমরা আসবো আরেকটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।